আসসালামু আলাইকুম। এশিয়া কাপ উপলক্ষে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের আয়োজন ডাগআউট ডায়লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল বান্না। ম্যাচ অ্যানালিসিসের জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই এবং জুলফিকার আলী অনিক ভাই। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো। আমরা প্রতীক ভাইকে একটু জানতে চাই যে বাংলাদেশের প্রতিমূর্তি, বাংলাদেশের দর্শকদের প্রতিমূর্তি হয়ে আজকে আপনাকে আমরা স্টুডিওতে দেখছি, তো কেমন লাগছে আজকে? যে কি চিন্তা করছেন যে বাংলাদেশের, আমরা যদি বলি যে সবসময় আমরা দেখে থাকি যে ডুয়ার ডাই ম্যাচে যে দল ডুয়ার ডাই ম্যাচে খেলেন তাদেরকে নিয়ে সবাই চিন্তা ভাবনা করে, কিন্তু আজকে ডুয়ার ডাই ম্যাচে বাংলাদেশ কিন্তু খেলছে না, খেলছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। এই ম্যাচ নিয়ে আপনার অ্যানালাইসিস কি বলছে? এটা একটু ম্যাটার অফ আইরনি যে খেলা অন্য দুটো দলের, কিন্তু চেয়ে থাকতে হচ্ছে আমাদের। এবং এটা আসলে প্রথমবার নয়। টুর্নামেন্টগুলোতে যেটা হয় যে যেহেতু একটা গ্রুপে অনেকগুলো দল একসাথে থাকে, সো কিছু পারমুটেশন কম্বিনেশনের ব্যাপারের জন্য অন্যান্য দলের খেলার ফলাফলের উপর নির্ভর করতে হয়। আমরা যদি 2007 বিশ্বকাপের কথা বলি, শ্রীলঙ্কা ভার্সেস ইন্ডিয়া ম্যাচের ফলাফলের দিকে আমরা তাকিয়েছিলাম। ওই সময় কিন্তু আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে ছিলাম আর কি, যে তাহলে ইন্ডিয়া পরাজিত হলে আমরা পরের রাউন্ডে প্রসিড করব, এবং শ্রীলঙ্কা কিন্তু আমাদের প্রতি সেই আস্থার জায়গাটা রেখেছিলেন। তো আজকেও আমরা আশা করব যে আফগানিস্তান যদিও খুবই কঠিন প্রতিপক্ষ হবে, পার্টিকুলারলি যদি তারা ফার্স্টে ব্যাট করে, সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার জন্য ম্যাচ জয়লাভ করা অনেক কষ্টের হবে, যেটা আজকে আমার মনে হচ্ছে। তারপরেও লেটস হোপ ফর দ্য বেস্ট, কারণ যদি আফগানিস্তান জয়লাভ করে, যে মার্জিনটা দরকার শ্রীলঙ্কাকে গ্রুপ থেকে এলিমিনেট হতে গেলে, সেটা আমার কাছে খুবই ইনরিয়েলিস্টিক মনে হচ্ছে। তো ওই ক্যালকুলেশন করে বা ওটা আশা করেও লাভ নেই। আমাদের আশা করতে হবে যে শ্রীলঙ্কা জয়লাভ করবে। আমরা গতকালকে এশিয়া কাপের যে ম্যাচটা দেখেছি সেটা হচ্ছে ইউএই এবং পাকিস্তানের ডু অর ডাই ম্যাচ ছিল, যেখানে দুই দলই ডু অর ডাই ম্যাচে নিজেদের ম্যাচে নিজেরাই প্রতিপক্ষ ছিলেন। এবং আমরা গতকালকে দেখেছি যে প্রথমে ব্যাট করতে নামে 146 রানে 9 উইকেট হারায় পাকিস্তান, এবং খুব শেকি স্টার্ট, আর্লি ওপেনার এবং টপ অর্ডার পড়ে যাওয়া, এবং সেখান থেকে ফখর জামানের একটা ক্যামিওতে আমরা 36 বলে 50 রানের একটা ক্যামিওতে আমরা যদি দেখি যে 146-এর একটা মোটামুটি স্ট্যান্ডার্ডের স্কোর করে, এবং ব্যাট করতে নেমে যে শুরুটা আমরা দেখেছি ইউএইর, কিন্তু দিন শেষে 105 রানে অল আউট এবং পাকিস্তানের জয় এবং পরের রাউন্ডে যাওয়া, যেটা কিন্তু আসলে ইউএই জিতলে ইউএইও পরের রাউন্ডে প্রসিড করতো। তো আমার কাছে অনেক ভাইয়ের কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আপনারা অ্যানালাইসিসে বলছিলেন যে এখানে দুইটা দলই ভালো খেলছে, পাকিস্তানকে নিয়ে আপনাদের সবার আশাবাদ ছিল, কিন্তু প্রতীক ভাইয়ের কথা ছিল যে আমি চাই ইউএই উঠুক, কিংবা ইউএই গেলে হয়তো আমরা যদি অ্যাক্সিডেন্টাল কিছু হয় সেটা আসলে খারাপ কিছু হবে না। অনেক ভাইয়ের কাছে জানতে চাও যে আপনি কাকে চাচ্ছিলেন? না, আমি গতকালকেও বলেছিলাম পাকিস্তানের পক্ষে ছিলাম। আমি গতকালকে আসলে প্রেডিকশন বলছিল, এবং আমার অ্যানালিটিক্যাল নলেজ যেটা বলে পাকিস্তান প্রথমে একটু এলোমেলো ছিল। এটা কারণ ছিল আসলে মাঠের বাইরের কিছু বিষয় ছিল। এটা খুবই অনুমেয় যে খেলার ঠিক পূর্ব মুহূর্তে যখন টিম ম্যানেজমেন্টের সাথে যখন টুর্নামেন্ট কমিটি এবং আদার্স এই ব্যাপারটা ঘটে, তখন আসলে এটার ইম্প্যাক্ট মাঠের বেশি পড়ে। যদিও এটাকে আমি অ্যাক্সিডেন্ট বলবো না, পাকিস্তানের জয়টাকে আপনি যদি দেখেন পুরো ম্যাচটা গো থ্রু করেন, তাহলে ইউএই পাকিস্তানের ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভার থেকে তাদের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভার সপ্তম ওভার পর্যন্ত ম্যাচটা কন্ট্রোল করেছে, কিন্তু শুরুর দিকের কিছু ওভার এবং শেষের দিকে আসলে পুরো ডমিনেশনটা পাকিস্তানের ছিল। এবং আপনি এই ধরনের ম্যাচ এর আগেও দেখেছেন। আপনি যদি মনে করে থাকেন 2019 সালের ক্রিকেট বিশ্বকাপ 50 ওভারের 45 ওভার পর্যন্ত ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসে আসলে কোনো ম্যারম্যারা ছিল, সবাই ধারণা করে নিচ্ছিল যে আসলে এটা কিছু হচ্ছে না, কিন্তু সেখান থেকে খেলাটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিল, আসলে এটা ওয়ান অফ দ্য বেস্ট ফাইনাল ছিল। তো পাকিস্তান এরকমই একটা টিম, তারা আসলে এই ধরনের ঘটনা ঘটায় অভ্যস্ত এবং এই জায়গাটায় আসলে আরো কিছু যদি আমরা ডিটেলে যেতে চাই, তাহলে দেখবো যে আমরা পাওয়ার প্লেতে আসলে পাকিস্তান 1 রানে এগিয়ে ছিল। ওনারা 39 রান করেছেন 2 উইকেটে, আর ইউএই 38 রান করেছেন 3 উইকেটে। সো 1 রানে অ্যাহেড ছিল, একটা উইকেট কম খরচ হয়েছে। মাঝখানে 7 থেকে 15 ওভারের ভিতরে ইউএই 50 রান নিয়েছেন 2 উইকেটে, এবং 54 রান নিয়েছে পাকিস্তান। সো 15 ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল 93 রান 5 উইকেটে, এবং
ইউএ ছিল 88 রান 5 উইকেটে, মোরলেস সেম, বাট ঠিক খেলাটা যেখান থেকে হাতছাড়া হয়ে গেল বা একটু পাকিস্তানের জন্য ফেভারেবল হয়ে গেল। আফ্রিদির 29 রানটাই কি আসলে মেন ফ্যাক্টর? অনেক অনেক বড় ফ্যাক্টর, এবং এই জিনিসগুলো আমাদের জন্য আসলে একটা এক্সাম্পল সেট করে রাখতেছে। এবং শাহিন আফ্রিদির এগুলো কিন্তু ফ্লুক না, উনি কিন্তু ফ্রিকুয়েন্টলি এটা করে যাচ্ছেন। ইভেন উনি ইন্ডিয়ার মতো বোলিং অ্যাটাকের এগেইনস্ট এটা করেছেন। তো ওনার আসলে ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ডটা, মানে ব্যাকগ্রাউন্ড বলতে ওনার এই মাঠের পারফরমেন্সের ব্যাকগ্রাউন্ডটা আমাদের স্টাডি হতে পারে, এবং সেটা আমাদের আদর্শ পেস বোলার যারা আছেন ওনাদের জন্য একটা গাইডলাইন হতে পারে। এবং পুরো ম্যাচের যদি আমরা সিনারিওটা দেখি, যে ভাইয়া কালকে আসিফের কথা বলছিলেন, আমি এখানে আরেকজন প্লেয়ারের কথা অ্যাড করবো, মোহাম্মদ জোহাইব এবং আসিফ, ওনাদের উইকেট দুইটা পড়ার পরে কিন্তু খেলাটা আসলে হাতছাড়া হয়ে যায়, অনেকটাই পাকিস্তানের পক্ষে ছিল। তো আমার কাছে আসলে যেটা এক্সপেক্টেড ছিল পাকিস্তান 70% ডমিনেশন করবে, সেটা হয়তো পুরো ম্যাচ হয়নি, বাট আমি দিন শেষে সন্তুষ্ট। প্রতীক ভাই, অনেক জল্পনা কল্পনা এবং নাটকের পরে গতকালকে আমরা দেখেছি পাকিস্তানকে মাঠে আসতে, এবং 1 ঘন্টা পিছিয়ে গতকালকের খেলাটা শুরু হয়েছে। তো এই জিনিসটা কেন? এবং আমরা যারা দর্শক কিংবা যারা অফিসিয়ালস কিংবা এবং অফিসিয়ালসের নিয়েই কিন্তু একটা কথাবার্তা হচ্ছিল যে উনি থাকলে আমরা ম্যাচ বয়কট করব। অনেক জল্পনা কল্পনা, এবং আসলে যদি বলি যে আমরা সবাই দোলাচালে ছিলাম যে আসলে এত বড় একটা ম্যাচ যেখানে আসলে 2 দলেরই সেকেন্ড রাউন্ডে যাওয়ার একটা অপরচুনিটি আছে, ডিসাইডিং ম্যাচ। সো এইখানে এটা কেন হলো আপনার কাছে কি মনে হয়? এই যে পাকিস্তানের ম্যাচ বয়কটের যে আশঙ্কা হচ্ছিল বা হতে পারে, সেটা নিয়ে একটু কথা বলতে আসে আসলে। যে বর্তমানে যদি আপনি ক্রিকেটটা দেখেন, অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়া, এশিয়া থেকে আপনি কোনো ফর্মিডেবল সাইড দেখতে পাচ্ছেন না। ভাইরাস আপনি এশিয়ার বাইরে গেলে আপনি ইংল্যান্ডকে দেখছেন, সাউথ আফ্রিকা দেখছেন, অস্ট্রেলিয়াকে দেখতে পাচ্ছি। এখন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড এই টিমগুলো ধরেন আজ থেকে 10-15 বছর আগে তারা কিন্তু এত শক্তিশালী দল ছিল না। বর্তমানে তারা যে অবস্থায় রয়েছে। আর এশিয়াতে দেখেন আপনার বাদ বাকি যে টিমগুলো রয়েছে তাদের পারফরমেন্সের গ্রাফ মানে অন দ্য ডিক্লাইন, ঠিক আছে? এটার কারণটা কি? আমার মনে হয় রাজনীতি আসলে আমাদের এই রিজনের ক্রিকেটে খুব মানে তীব্রভাবে ঢুকে গেছে। যেটা একটা ধরেন রাজনৈতিক বিষয় ভারত পাকিস্তানের, এই এশিয়া কাপের ভেন্যুটাও তো চেঞ্জ করা হলো এই ইস্যু নিয়ে। এশিয়া কাপ হবে কি হবে না এটা নিয়ে একটা দোলাচলের মধ্যে ছিল সবাই। এশিয়া কাপ হলো, তারপর হলো কি ইন্ডিয়ান প্লেয়াররা প্রেস কনফারেন্সে সূর্যকুমার যাদব হ্যান্ডশেক করেননি সালমান আলী আগার সাথে, এবং প্রথম ম্যাচ শেষেও ইন্ডিয়ান প্লেয়াররা এই কাজটা করেনি। এটা খুবই আমার কাছে মনে হচ্ছে খুবই এটা নিন্দা জানানোর মতো বিষয়, যে খেলার মাঠে অন্তত আপনি এটা করতে পারেন না। আপনি তাদের সাথে খেললেন পুরাটা ম্যাচ, তাহলে হ্যান্ডশেক কেন করবেন না? যদি এটাই আপনার ইস্যু থাকে যে আমি হ্যান্ডশেক করবো না, তাহলে আপনার মাঠেই নামা উচিত ছিল না। এটা আমি বলতে এটা আমার মত, মানে আমার আইডিওলজি যেটা বলে। আমরাও তো একটা পর্যায়ে কাজ করছি বা আছি, জীবনে তো আমরা অনেক কিছু দেখেছি। মানে আপনি যদি আপনার এতটাই ইগো থাকে বা মনে হয় হাত মেলালে আপনার জাত চলে যাবে, তাহলে আপনি খেলবেন না, আপনি মাঠে আসবেন না। এটা যেমন নিন্দার। গতকাল রিসেন্টলি কিন্তু এটা দেখেছি, হ্যাঁ ইন্ডিয়া কিন্তু পাকিস্তানের সঙ্গে খেলে, ঠিক আছে, তাদের গার্ডস আছে। আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন, আপনি ডিসিশন নিলে সেটা কিন্তু আবার আপনার আমাকে শ্রদ্ধা জানাতে হবে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে। ধরেন এটা তো ঠিক দুটো দেশের মধ্যে যুদ্ধ হয়েছে, তা সেখান থেকে আপনি যদি আপনার পক্ষ থেকে ডিসিশন মেক করেন যে আমি ম্যাচ খেলবো না, আমি টুর্নামেন্টে পাকিস্তানের মুখোমুখি হব না, সেই রাইট কিন্তু আপনার আছে। কিন্তু আপনি মাঠে খেলবেন তারপরে আপনি হাত মেলাবেন না, এটা একটা মানে অ্যাম্বিগিটি ক্রিয়েট করে। এবং আপনি ম্যাচ অফিশিয়ালদেরকে বলাবেন যে আপনি ওনার সাথে হ্যান্ডশেক করতে যাবেন না। হ্যাঁ হ্যাঁ, এগুলো আসলে খুবই দুঃখজনক বিষয়। এখন আসে পাকিস্তানের কথায়, আমাদের দেশের মানুষের তো আবার পাকিস্তান প্রীতি বেশি, মানে তাদের ক্ষেত্রে এখন এটা বলা। আসলে একটা জিনিস দেখলে আপনাকে রেশনাল ওয়েতে দেখতে হবে, দুই পক্ষের আচরণই দেখতে হবে। ধরেন ইন্ডিয়া এই ঘটনায় ধরেন ছোট্ট একটা আগুনের ইয়ে জ্বালালো, ঠিক আছে, একটা স্পার্ক ক্রিয়েট করলো। পাকিস্তান কালকে সেটা দাবানলে রূপ দিয়েছে। অ্যান্ডি পাইক্রফট, উনি ধরেন আপনি যদি পৃথিবীতে হাতে গোনা 3-4 জন রেপুটেড ম্যাচ রেফারির কথা বলেন, উনি তাদের মধ্যে একজন। উনি অফিশিয়েট করেছিলেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে, এবং গতকালকের ম্যাচেও উনার ম্যাচ রেফারি থাকার কথা ছিল। এরকম একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তান গতকালকে যে আচরণ করলো, যিনি ম্যাচ রেফারি হিসেবে থাকলে আমরা খেলবো না, এটাও কিন্তু প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। ওরা আন্ডারই খেলেছে, হ্যাঁ আলটিমেটলি খেলতে হয়েছে, কিন্তু পাইক্রফটকে কিন্তু ক্ষমা চাইতে হয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের কাছে। এত বড় গুণী ব্যক্তিকে আপনি এই কাজটা না করালেও পারতেন, আমার যেটা মনে হয়। তাহলে হয়তো আরো উদারতার একটা ব্যাপার। দেখেন, আপনার যদি শক্তিমত্তা দেখাতে হয় সব দিক থেকে এখন পাকিস্তান, আপনি আর্থসামাজিক দিক থেকে বলেন,
অর্থনৈতিক দিক থেকে বলেন, শিক্ষার দিক থেকে বলেন, গ্লোবাল পজিশনের দিক থেকে বলেন, তারা কিন্তু এখন ইন্ডিয়ার থেকে পিছিয়ে। আপনি এই জিনিসের বাদ দিয়েও যদি পাকিস্তানের ক্রিকেটীয় জায়গা থেকেও বলেন, সেখানে অনেক পিছিয়ে না। আমি বলছি, হ্যাঁ, একটু রিলেট করার জন্যই বলছি আর কি। পিছিয়ে থাকা কিন্তু দোষের কিছু না ভাই। আপনি ধরেন জীবনের, ধরেন আমার আপনার যা বয়স, আমরা তো সমসাময়িক কাছাকাছি বয়সে। আজ থেকে 5 বছর পর আপনি হয়তো আমার থেকে আগিয়ে থাকতে পারেন লাইফের কোন স্টেজে, আবার তার 5 বছর পর আমি আপনার থেকে আগিয়ে থাকতে পারি। এখন জীবনের কোন, হ্যাঁ, জীবনের কোন পর্যায়ে বা জীবনের একই পর্যায়ে দুটো ব্যক্তি বা দুটো রাষ্ট্র কখনো একই পজিশনে থাকবে না, এটাই নিয়ম। তো পিছিয়ে থাকা দোষের কিছু না। হোয়াট পাকিস্তান কুড হ্যাভ ডান, কালকে তারা ম্যাচটা প্রপারলি খেলতো, তারা নিজেদের ট্যাকটিক গুলো নিয়ে আরো ভালো মতো আলোচনা করতে, এবং আমার মনে হয় পাকিস্তানের জন্য খুব ভালো জবাবটা হতো যদি তারা সুপার 4-এ গিয়ে ভারতের বিপক্ষে একটা ভালো পারফরমেন্স দিতে পারতো। সেই ক্ষেত্রে জবাবটা হতো। আপনি একবার বললেন আমি ম্যাচ বয়কট করব, খেলবো না, তখন পিসিবিতে মিটিং চলছে, ওখান থেকে মিটিং, নাকভি শাহ এখন যিনি পিসিবির প্রেসিডেন্ট, উনি মিটিং করলেন সাবেক 2 পিসিবি প্রেসিডেন্টের সাথে, মিটিং করে তারা ডিসিশন জানালেন, তারপর পাকিস্তান টিম বাস উঠলো, খেলতে আসলো। ঠিক আছে, তো এই জাতীয় জিনিসগুলো আসলে আমার কাছে দুটো টিমই মনে হচ্ছে, ভারত এবং পাকিস্তান, এশিয়া কাপের সৌন্দর্য হানি করেছে এবার। এবং আমি আরেকটা কথা বলি যে ক্রিকেটের সাথে পলিটিক্সকে জড়ানো, আমাদের দেশের কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসান, উনি যে এত অপদস্থ হলেন শুধুমাত্র পলিটিক্সে নিজেকে জড়ানোর জন্য। মাশরাফি বিন মুর্তজা, ওনার এখন আমরা ওনাকে যতটুকু সম্মান জানাই সেটা কিন্তু আমরা করতে পারছি না, একটা কারণ এই যে পলিটিক্স। জয় শাহ, উনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, এরকম পলিটিক্যাল পার্সনকে আপনি বিসিসিআইতে কেন নিয়োগ দিবেন? উনি আইসিসিরও প্রেসিডেন্ট। আবার নাকভি শাহ, যিনি এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট, উনি আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। তো এইভাবে তো আসলে পলিটিক্সের সাথে আপনি যখনই ক্রিকেট জুড়ে দিবেন এবং সেটা ভারত এবং পাকিস্তানের মতো দেশে হবে, সেই ক্ষেত্রে আপনার এই টুর্নামেন্টগুলোতে এরকম সৌন্দর্যহানির মতো ঘটনা আরো বারবার ঘটবে। প্রতীক ভাই, আমরা গতকালকের ম্যাচে যেটা দেখেছি 146-এ 9 উইকেট পাকিস্তান যখন প্রথমে ব্যাট করতে নামে, এবং ফখর জামানের 36 বলে 50 রানের একটা ক্যামিওতে আসলে কিন্তু এই রানটা সম্মানজনক একটা রান পায়। এবং শুরুতে কিন্তু খুব স্কিডি, এবং সেম ভাবে আমরা যদি বলি সাইম বাবু আবার গোল্ডেন ডাক না বলে সিলভার ডাক পেয়েছে। এছাড়া বাকি যারা ওপেনার ছিলেন সবাই কিন্তু টপ অর্ডার কিন্তু ফ্লপ। সেক্ষেত্রে একটা মোটামুটি সম্মানজনক রান নিয়ে যখন পাকিস্তান শেষ করে, চেস করতে নেমে ভালো শুরু এবং মিডল অর্ডার একটা ভালো পার্টনারশিপের পরে এসে আমরা 105-10, যেটা আসলে কারোর জন্য এক্সপেক্টেড ছিল না যে ইউএই এত মানে কম রানে গুটিয়ে যাবে। সো ওভারঅল যদি বলি যে এখানে শাহিন শাহ আফ্রিদির একটা 29 রানের একটা ক্যামিও ছিল। কোথায় হেরেছে ইউএই? গতকালকে আমি অনেক অপটিমিস্টিক ওয়েতে ইউএইর প্রবাবিলিটি নিয়ে কথা বলছিলাম। ঠিক আছে, যে শান্ত যারা আমরা ক্রিকেট দেখি বুঝি, মোটামুটি সাধারণ দর্শক পর্যায় থেকে বুকে হাত রেখে কিন্তু কারোর বলার অপশন ছিল না যে ইউএই ম্যাচ জিতবে। আমি আউটসাইড চান্সগুলোর কথা বলছিলাম যে থাকে না কোনো দিন যেদিন আপনার প্রতিটা প্ল্যান একদম কাজে লাগবে, সেই ক্ষেত্রে আপনার আন্ডারডগ টিম বা যে টিমটা ফেভারিট নয় তারা কিন্তু ম্যাচ জিততে পারে। তো ইউএর ক্ষেত্রে আমি কালকে কিছু ক্যালকুলেশন বা পারমুটেশন কম্বিনেশনের কথা বলছিলাম, যেগুলো প্রত্যেকটা বক্স যদি তারা কালকে টিক করতে পারতো সেক্ষেত্রে কিন্তু তারা ম্যাচ বের করতে পারতো, এবং কিছু কিছু জায়গা কিন্তু তারা ক্লিক করেছে, লাইক অ্যাজ সিমরনজিৎ সিং এর ইনক্লুশন। উনি কিন্তু গতকাল 4 মতো ছিল ওনার ফার্স্ট ওভারের পর থেকে পরের 3টা ওভার উনি যেভাবে পারফর্ম করেছেন, 4 ওভার বোলিং করে 26 রান দিয়ে 3টা উইকেট নিয়েছেন। এবং হায়দার আলী এবং সিমরনজিৎ সিং, আমি বলছিলাম এই দুইজন লেফট হ্যান্ডার মানে লেফট আর্ম অর্থোডক্স বোলারকে খেলতে কালকে পাকিস্তান স্ট্রাগল করবে, লাইক অ্যাজ তারা ওমানের বিরুদ্ধে করেছিল আমির কালিম এবং শাকিল আহমেদের বিরুদ্ধে। গতকালকে একই ঘটনা ঘটেছে, এবং তারা 8 ওভার বোলিং করে অ্যারাউন্ড 60 রানস দিয়েছেন, 3টা উইকেট তারা কিন্তু নিতে পেরেছে। ঠিক আছে, তো এই জায়গায় কিন্তু পাকিস্তানের যে মিডল অর্ডার হুইচ কনসিস্ট অফ সালমান আলী আগা, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ এন্ড খুশদিল শাহ, তারা কিন্তু আবার গতকালকে নতুন করে এক্সপোজড হলেন। হাসান নওয়াজ উনি গতকালকে 4 বলে 3 রান করেছেন, খুশদিল শাহ 6 বলে 4 রান, মোহাম্মদ নওয়াজ 5 বলে 4 রান। গতকালকে ফাহিম আশরাফকে ড্রপ করে খুশদিলকে নেওয়া হলো। হ্যাঁ, ঠিক আছে, তো সেটা ঠিক আছে। ধরেন আপনার উইকেটে যেহেতু বাড়তি স্পিন থাকতে পারে, আপনি একজন স্পিনিং অপশন বাড়ালেন, ওদিক থেকে যেহেতু সুফিয়ান মুকিমকে ড্রপ করা হয়েছে, আপনার তো একজন স্পিনার এখানে ইনক্লুড করতে হবে। ইনক্লুশন নিয়ে কোনো কথা নেই, বিষয়টা হচ্ছে এক্সিকিউশনে। তো এই জায়গায় কিন্তু পাকিস্তানের মিডল অর্ডার গতকালকে খুব খারাপ ছিল। আমি মানে একটা জিনিস বলতে চাচ্ছি কি, ধরেন যে ভাই যেটা বলছিলেন যে পাওয়ার প্লেতে পাকিস্তানের রান 39-2, ইউএই রান 38-3, মানে 39 রান 2 উইকেটে, ইউএই 38 রান 3 উইকেটে। তাহলে আপনি যদি এতদিন ধরে ক্রিকেট খেলে আপনার এই
প্রতিটা স্টেজে স্টেজে ইউএর সাথে তাল মিলিয়ে চলতে হয়, এটা কিন্তু একটা অ্যালার্মিং বিষয়। হোয়ারেস মিডিল ওভার্সে পাকিস্তান কিন্তু ইউএর চেয়ে বেশি উইকেট লুজ করেছে। মিডিল ওভার্সে পাকিস্তান 66 রানে 4টে উইকেট হারিয়েছে এবং ইউএই হচ্ছে 59 রানে 3টে উইকেট হারিয়েছে। এবং আপনি যদি গতকালকে ইউএর যখন ইনিশিয়ালি 3টে উইকেট পড়ে যায়, তার পরবর্তীতে আপনি রাহুল চোপড়া এবং ধ্রুব পারাশারের যদি পার্টনারশিপটা দেখেন, দেখে মনে হচ্ছিল যে প্রফেশনাল কোনো টিম ব্যাটিং করছে। ইনিশিয়ালি তারা প্রেসারটা অ্যাবজর্ব করেছে, অনেক ডটস খেলেছে, আস্তে আস্তে কিন্তু তারা দারুণভাবে সিঙ্গেল বের করেছেন। এবং এমন কিন্তু না যে তারা বল রিড করতে পারছেন না, বা আমরা যেটা বাংলায় বলে কানাকঞ্চিতে লেগে 1-2 রান বের হচ্ছে তা না, কিন্তু তারা প্রপার শট নেগোশিয়েট করে কিন্তু সিঙ্গেল বের করেছে। এই পার্টনারশিপটা ছিল 51 বলে 48 রানের। রাহুল চোপড়া, যার কথা আমি গতকালকে বলছিলাম, স্পিন দারুণ খেলেন এবং গতকাল কিন্তু উনি আমার আস্থার প্রতিদান রেখেছেন। 35 বলে উনি 35 রান করেছেন। ধ্রুব পারাশার 23 বলে 20 রান করেছেন। ইনিশিয়ালি 3টে উইকেট পড়ে যাওয়ার পরে ইউএই কিন্তু এই দুজন ইউএইকে ম্যাচে রেখেছিল টিল দ্য 14th ওভার। 13 ওভার 5 বল শেষে ইউএর রান ছিল 85 রান 3 উইকেট। এখন টোটাল গেম সিনারিও দেখে আপনি বলেন 85 রান 3 উইকেটে এর পরবর্তীতে ব্যাট করতে আসবেন হার্ষিত কৌশিক এবং আসিফ খান। ঠিক আছে, স্পিনারদের ওভার্স প্রায় শেষ হয়ে গিয়েছে। পাকিস্তানের কিন্তু হার্টবিট বেড়ে গিয়েছিল কালকে এই পর্যায়ে পর্যন্ত। ম্যাচটা কিন্তু এই পর্যন্ত একদম টান টান উত্তেজনায় ছিল। এখন আপনি হয়তো ফাইনাল স্কোর কার্ডে দেখলে দেখবেন যে 40 অড রানসের ব্যবধানে জিতেছে, কিন্তু এই অবস্থায় থাকা পর্যন্ত কিন্তু ম্যাচটা টান টান উত্তেজনায় ছিল। এবং এখানে ইউএই একটা ডিসিশন মেক করতে ভুল করেছে। আমি যেটা বলছিলাম যে গতকালকে আমি যতগুলো প্ল্যানিং এর কথা বলেছিলাম টিম ম্যানেজমেন্টের সাথে কিন্তু মিলেছে মোটামুটি প্রত্যেকটা জায়গায়। লাইক অ্যাজ আপনি আসিফ খানকে নিচে নামানো, টিমে হচ্ছে আপনার জাওয়াদুল্লাহ বা রোহিতের পরিবর্তে সিমরনজিৎ সিংকে ইনক্লুড করা, এগুলো সবই কিন্তু তারাও করেছে। একটা কাজ আমার মনে হয় কালকে তারা করলে ম্যাচটা আরো কম্পিটিটিভ হতে পারত। ধ্রুব পারাশারের উইকেটের পর যদি তারা হার্ষিত কৌশিককে উইকেটে সেন্ড করতেন অ্যাহেড অফ আসিফ খান কালকে খুবই, আমি মানে দর্শকরা ক্ষমা করবেন, মাথা মোটা ব্যাটিং করেছেন গতকালকে। এর চেয়ে ভদ্র ভাষা মানে আমার বলার নেই। মোহাম্মদ আবরার 3 ওভার 5 বল বোলিং করেছে, লাস্ট বলে আপনার গোটা জাতি আসিফ খানের দিকে তাকিয়েছিল কালকে। উনি ম্যাচ বের করতে পারতেন না পারতেন সেটা পরের বিষয়, কিন্তু একটা বল তো উনি সেন্সিবলি খেলতে পারতেন। এর পরবর্তীতে উনি যদি বাউন্ডারি ক্লিয়ার করতে গিয়ে আউট হতেন আমরা মেনে নিতাম, কারণ রানের চাপ ছিল, করতে হতো। কিন্তু যেখানে আপনার উপর এত গুরু দায়িত্ব, টোটাল নেশন কালকে তার দিকে তাকিয়েছিল, কজ ইউএই এরকম বড় মঞ্চে এত বড় জয়ের কিন্তু কখনো সুযোগ পায়নি। তা আমার মনে হয় সেখানে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ডিসিশনটা এরোড ছিল, হার্ষিত কৌশিককে তারা আগে পাঠাতে পারতেন, সেটা হয়নি। বা আসিফ খান সুযোগ পাওয়া সত্ত্বেও নিজের স্কিলটা আসলে শো করতে পারেনি এবং ওনার আসলে স্পিনের বিরুদ্ধে দুর্বলতাটা অনেক আগেই এক্সপোজড হয়ে গিয়েছে। সেই জন্য আমি তাকে আড়াল করে লাস্টের দিকে ব্যাট করানোর কথা বলছিলাম। তো ম্যাচ কোথায় ঘুরেছে এটার আমার 3টা জায়গা মনে হচ্ছে যে কোথায় ইউএই ম্যাচ থেকে ছিটকে গেছে। একটা হচ্ছে তাদের বোলিং ইনিংসের শেষ ওভারে, যেখানে আসিফ খান মোহাম্মদ রোহিতকে পরপর 2 বলে 2টো 6 মেরেছেন। এই 2টো 6 মানে 12 রান যদি আপনি কাটেন তাহলে আপনার টার্গেট হতো 135। সেই ক্ষেত্রে কিন্তু ইউএই এই যে যখন 14 ওভার শেষে 85 রান 3 উইকেট, এই স্টেজে থেকে কিন্তু অতটা প্রেসার ফিল করতো না, তখন তারা আরেকটু স্ট্রাইক রোটেট করে খেলে খেলে ম্যাচটা আরো ক্লোজ করতে পারতো। এটা একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে আপনার মোহাম্মদ ওয়াসিমের ডিসমিসালটা। মোহাম্মদ আব্বাসের বলে উনি, হ্যাঁ, এই জাতীয় টিমগুলোতে হয় কি ভাই, যে ধরেন আপনি যদি বাংলাদেশের কথা বলেন, ইন্ডিয়ার কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, এখানে কোয়ালিটি ব্যাটার্সের সংখ্যা প্রচুর। হোয়ারাজ আপনি যখন অ্যাসোসিয়েট নেশনগুলোর দিকে তাকাবেন, তাদের এই ব্যাটিং লাইন আপনি নির্ভর করে 2-3 জন সুপারস্টারের উপরে। এরা যদি কোনোদিন ফ্লপ করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ম্যাচে কামব্যাক করাটা অনেক কঠিন হয়। বাট ইয়েট মোহাম্মদ ওয়াসিমের উইকেটটার পরে কিন্তু ট্রাই করেছে রাহুল চোপড়া এবং ধ্রুব পারাশারের ভালো পার্টনারশিপের মাধ্যমে। এটা একটা জায়গা। আর থার্ড যে জায়গাটাতে ম্যাচ ঘুরেছে সেটা হচ্ছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে বোল্ড ডিসিশনটা ছিল আসিফ খানকে আগে পাঠানো এবং আসিফ খানের এই মোহাম্মদ আবরারের লাস্ট বল নেগোসিয়েশনটা। এটার পর আসলে ওই ইউএর কফিনের শেষ পেরেকটা পাকিস্তান ঠুকে দিয়েছে। এর পরবর্তীতে তাদের কামব্যাকের আসলে কোনো অপশনই ছিল না। এশিয়া কাপে আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ অনেক ভাই, আমরা মন থেকে এই ম্যাচটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি, ম্যাচের রেজাল্ট নিয়ে উদ্গ্রীব হয়ে আছি। শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, বাংলাদেশ এই ম্যাচ খেলছে না কিন্তু বাইরে থেকে টোটালি ইনভলভ হয়ে আছে এই ম্যাচটাতে। তো আমার কাছে একটা জিনিস হচ্ছে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কি প্রতীক ভাইয়ের মতো মন থেকে জার্সি পরে বসে আছেন, নাকি দোয়া দুরুদ করা শুরু করছেন যে আজকের ম্যাচটা কোনো না কোনোভাবে যেন বাংলাদেশের পক্ষে যায়, রেজাল্টটা যাই আসুক, নাকি আসলে আপনি একটা কম্পিটিটিভ ম্যাচ চাচ্ছেন যেখানে বাংলাদেশের থাকা না থাকার থেকে বড় কথা হচ্ছে যে ম্যাচটা ভালো হোক, এশিয়া কাপের সৌন্দর্যটা ভালো থাকুক? আপনার কাছে জানতে চাওয়া। দুটোই আমার চাওয়াটা আসলে দুটোর মিক্স।
যেহেতু আমি দেশদ্রোহী না, বাংলাদেশকে পছন্দ করি, ভালোবাসি, আমি অবশ্যই যাবো বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে আসুক। টুর্নামেন্টের সৌন্দর্যের ক্ষেত্রে বলতে গেলে বাংলাদেশ শেষ ম্যাচটা যেভাবে জিতেছে সেভাবে টুর্নামেন্টের সৌন্দর্য কন্টিনিউ হবে যদি বাংলাদেশই যায়। আর আপনি জানতে চাচ্ছিলেন যে ম্যাচটা কম্পিটিটিভ হবে কিনা, অবশ্যই কম্পিটিটিভ হবে। আফগানিস্তানের এই মানসিকতাটাই আফগানিস্তানকে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছে যে তারা আসলে ফ্রম নোওয়্যার এলস আজকে এই জায়গা পর্যন্ত এসেছে তাদের নিজস্ব অনেক এফোর্টের মাধ্যমে। আমি যদি কিছু ক্যালকুলেশন হচ্ছে, কিছু ক্যালকুলেশন যাচ্ছে, আমার কাছে খুব সিম্পল, যদি শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে 150 রান করে তাহলে আফগানিস্তানকে 11.4 মিনিমাম এর ভিতরে রানটাকে নিতে হবে, বা কোনো কোনো ক্যালকুলেশনে 11.2 আসছে। সো ইট ডিপেন্ডস। আর আফগানিস্তান যদি আগে ব্যাটিং করে এবং 150 রান করে বা প্লাস করে, সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাকে বিলো 84 আসলে রানটা থাকতে হবে। সো হোয়াট এভার দ্য সিচুয়েশন ইস, আমার কাছে মনে হচ্ছে যে দুইটা জিনিসের একটাও পসিবল। এবং কেন মনে হচ্ছে না, এইটার ক্ষেত্রে যদি আসতে চান তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে শ্রীলঙ্কার শেষ তিনটা ম্যাচ জিতেছে। আর যদি আফগানিস্তানের শেষ তিনটা ম্যাচে আসি, শেষের ম্যাচটা হেরেছে বাংলাদেশের কাছে, তার আগের ম্যাচটা জিতেছে, এবং তার এটা ছিল হংকংয়ের এগেনস্টে, তার আগের ম্যাচটা হেরেছে শ্রীলঙ্কার কাছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কা আসলে হেড টু হেডে যদি আমি আসি, যে 7টা ম্যাচের ভিতরে এখন পর্যন্ত শ্রীলঙ্কা 4টা ম্যাচ জিতেছে, আফগানিস্তান 3টা ম্যাচ জিতেছে। আরও যদি আমি আসতে চাই সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি ভেন্যুতে যদি আমরা আসি, দেখবেন যে একটু ভেন্যুতে ভেরিয়েশন বলার যারা আছেন তারা একটু ডোমিনেট করেন, তো সেই ক্ষেত্রে স্পিনার এবং পেসার ভেরিয়েশন যারা আছেন, এবং এই জায়গাটায় মানে দুষ্মন্ত চামিরা আমার কাছে অসাধারণ লাগে ওনার বোলিং অ্যাকশনটা। উনি যেভাবে বল করেন, এটা আমরা অনেক দিন পরে এরকম একটা পেস বোলার পেয়েছি যিনি আসলে বল ডেলিভারি করার পরও শেষ পর্যন্ত দেখেন বলটা কোথায় যাচ্ছে না, ওনার ভিশনটা এত ক্লিয়ার, এই কারণে দেখবেন ওনার বোলিংয়ের অ্যাকুরেসি অনেক বেশি পারফেক্ট। এবং আমি একটু বাংলাদেশের বোলারদের ক্ষেত্রে আসতে চাই, আপনি তাসকিন বাদে অন্য কোনো বোলার ওইভাবে পাবেন না যারা আসলে শেষ পর্যন্ত বলটাকে দেখেন। আমাদের বোলিং অ্যাকশনটা অনেকটা হেড ডাউন। সো চামিরার আরও কিছু অ্যাডভান্টেজ আছে, তার ভিতরে অ্যাডভান্টেজ হচ্ছে উনি গত 5টা ম্যাচে 11টা উইকেট নিয়েছেন, এবং ওনার শেষের দিকে উনি 140-র কাছাকাছি স্পিডে বল করছেন, নতুন বলে 145-এ করছেন, এবং বল দুই দিকে বাঁকানো এবং মানে সুইংটাকে ব্যাপার করা এবং স্পটিং এর ব্যাপারটা, এই জায়গা থেকে মনে হচ্ছে যে চামিরাকে হয়তো শ্রীলঙ্কান ম্যানেজমেন্ট হয়তো প্রথম পাওয়ার প্লেতে 2টা ওভারে আনবে এবং শেষের দিকে আনবে। প্রথম পাওয়ার প্লেতে যদি কি ফ্যাক্টর হিসেবে আসতে পারে, অবশ্যই উনি কি ফ্যাক্টর, এবং প্রথম পাওয়ার প্লেতে যদি উনি আসেন উনি রান কম দেওয়ার সাথে সাথে উইকেটও নিতে পারেন। আপনি যদি এবার অন্যদিকে আমরা আসতে চাই, সেক্ষেত্রে দেখা যাবে যে রহমতুল্লাহ গুরবাজ, ওনাকে আপনি দেখবেন যে আজকের ম্যাচে একটা কি পয়েন্টে, কারণ ওনার গত 248 রান, যার স্ট্রাইক রেট 172+, এইটা কিন্তু অনেক হেলদি। এবং এই পরিসংখ্যানটা আমি বলছি গত 6টা ম্যাচ শ্রীলঙ্কান এগেনস্টে এবং শ্রীলঙ্কান বলারদের এগেনস্টে, কারণ উনি শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন, সবাইকে চিনেন। হ্যাঁ, এবং যেই বলারগুলো আসলে আজকে অনেক বেশি থ্রেটিং, আপনি চামিরার কথা বলেন, হাসারাঙ্গার কথা বলেন, থিকসানার কথা বলেন, এদেরকে উনি খেলেছেন এবং উনি চার্জ করে খেলেছেন। সো এই জায়গাটায় আজকে আমি বেশ কিছু মানে এই দুজন প্লেয়ার আসলে ডিসাইডার হবে পুরো ম্যাচটার ক্ষেত্রে। আরও যদি আমরা আসলে অ্যানালিটিক্স জায়গা থেকে আসতে চাই, যে আমরা ফেস বাই ফেস চিন্তা করতে থাকি, আমরা ওভার বাই ওভার চিন্তা করতে থাকি, তো আপনি সেই ক্ষেত্রে আজকে খুবই সুন্দর একটা জিনিস দেখতে পারবেন যে শ্রীলঙ্কার, আমি যেটা এক্সপেক্ট করবো আসলে শ্রীলঙ্কা প্রথম 2 ওভারে উইকেট না হারিয়ে আসলে একটু মোমেন্টামটা ক্রিয়েট করবে, 5-6 রান 7 রান করে নিবে বা এরকম থাকবে। 3-4 নম্বর ওভার থেকে ওনারা আসলে রানের ফ্লোটা বাড়াবেন উইকেটটা না হারিয়ে, এবং প্রথম পাওয়ার প্লেতে দেখা যাবে যে 40 থেকে 45 বা 50-এর কাছাকাছি একটা রান আসতেছে, হয়তো 1-2টা উইকেট যেতে পারে। মিড ওভার্সে আসলে আমরা দেখতে পারি যে 15 ওভার শেষে হয়তো শ্রীলঙ্কা চাইবে যে 2-3 উইকেটে 105 থেকে 115-এর কাছাকাছি থাকুক, এবং শেষে আসলে 5টা ওভারে ওনারা 50-এর কাছাকাছি একটা রান নিতে চাইবে, এইটা ওনারা টার্গেট। এবং ঠিক অপোজিট হবে যখন ওনারা আসলে বোলিং যদি শ্রীলঙ্কা আগে করে, সেই ক্ষেত্রে দেখতে পারবেন যে ওনারা আসলে আর্লি উইকেট নিতে চাইবেন, সেজন্য চামিরাকে আসলে ইনক্লুশন করতেছেন। এবং আমরা আসলে আজকে দিনাত ওয়াল্লাহকে দেখতে পারি, নাসুম আসলে এই মোমেন্টামটা ক্রিয়েট করে দিয়ে গেছেন, তো সেই ক্ষেত্রে আমরা আসলে অনেক ডট বল দেখতে পারবো শ্রীলঙ্কার বোলিং ইউনিটে।
এবং স্পিনারদেরকে আসলে ওনারা যেভাবে ইউজ করবেন, আমার কাছে কেন জানি মনে হয় যে যেই প্রেশারটা এখন আউট অফ দ্য ফিল্ডে কাজ করতেছে, যে শ্রীলঙ্কার সাথে এই স্কোরিং যতই যাই কিছু বলেন, মাঠের মধ্যে যখন খেলবে তখন হয়তো কিছুটা হলেও কাজ করবে। সো মিডল ওভার্সের এই ডিফারেন্সটা আসলে কিভাবে প্রেশার নেগোসিয়েশন আফগানিস্তান করতেছে বা শ্রীলঙ্কা করতেছে, এই জায়গাটা খুব এক্সাইটিং হবে আজকে আমার কাছে। এক্সপেকটেশন এবং অ্যানালাইসিস দুটাই জানতে চাই আজকে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচে কি দেখতেছেন আজকের ম্যাচটাতে? বিগত ম্যাচের অ্যানালাইসিসগুলোতে আমি বলছিলাম যে যখন আফগানিস্তান চেস করে তখন তাদেরকে খুব ডিফারেন্ট একটা টিম মনে হয়। তো আসলে আজকে ম্যাচের ভাগ্য টসের পরপরই অনেকটা নির্ধারিত হয়ে যাবে আমার যেটা মনে হচ্ছে। আফগানিস্তান যদি আগে ব্যাটিং করে তাহলে শ্রীলঙ্কার জন্য খুবই টাফ হবে এই ম্যাচটা জয়লাভ করা, যতই তাদের রিসোর্স থাকুক, প্ল্যানিং থাকুক। আফগানিস্তান একটা টোটাল যদি দাঁড় করাতে পারে, সেই ক্ষেত্রে তাদের বোলিংয়ে যে পরিমাণ রিসোর্স রয়েছে, দ্যাট ইজ নূর আহমেদ, রাশিদ খান, গাজানফার, মোহাম্মদ নাবি, এই 16টা ওভার তারা খুব দুর্দান্তভাবে ব্যবহার করবে। এবং আমরা কিন্তু হংকং চায়নার বিরুদ্ধে শ্রীলঙ্কান ব্যাটারদের দেখেছি যে স্পিনের বিরুদ্ধে কিন্তু তারা স্ট্রাগল করেছে, সেটা ইয়াসিম মুর্তজা এবং এহসান খানের মতো বোলারদের ক্ষেত্রে কিন্তু তারা উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। তাহলে আপনি কিন্তু খুব সহজে আন্দাজ করতে পারছেন যে আফগানিস্তানের কোয়ালিটি স্পিনারদের বিরুদ্ধে তারা কতটুকু কি পারফর্ম করতে পারবেন। এবং মানে এটাই আসলে একটা কষ্টের জায়গা যে আমরা সবাই বলছি যে এশিয়া কাপে ভারত অনেকটা এগিয়ে, বাদবাকি দলগুলো অনেকটা পিছিয়ে। তার অন্যতম একটা কারণ কিন্তু স্পিন নেগোসিয়েশনের সক্ষমতা। আপনি এই একই কোয়ালিটি স্পিনারদের ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে খেলান, মনে হবে যে তারা খুবই নির্বিষ বোলিং করছে, কিন্তু এই স্পিনারদেরকে আপনি অন্যান্য অপোনেন্টদের বিরুদ্ধে নিয়ে যান, দেখবেন যে একই বল খুব আনপ্লেবল মনে হচ্ছে। তো এখন আফগানিস্তানের টার্গেট এটাই থাকবে বা তাদের চাওয়া এটা থাকবে বা তারা হয়তো দোয়াও করবে যে টসটা যেন তারা জেতে আসলে। কারণ টসে হারলে আমার মনে হয় যেহেতু আফগানিস্তান অ্যাডেড প্রেসারে রয়েছে, তারা চেস করতে নেমে কোনো না কোনো পর্যায়ে ক্যাপিচুলেট করে ফেলবে শ্রীলঙ্কান বোলারদের কাছে। সেই ক্ষেত্রে বাংলাদেশিদের সুবিধা আমরা সবাই চাইবো যে আফগানিস্তান আজকে পরে ব্যাট করুক। এখন আফগানিস্তানের প্ল্যান যেটা হবে যে তারা আগে ব্যাটিং করবেন এবং অ্যারাউন্ড 150 to 160 এরকম একটা স্কোর তারা দাঁড় করাতে সক্ষম হবেন। এবং এই পুরো টুর্নামেন্ট জুড়ে ইব্রাহিম জাদরান এবং সিদ্দিকুল্লাহ আতাল এই দুজনের কাছ থেকে আমরা বড় কোনো সংগ্রহ পাচ্ছি না। একটা কমপ্লেন তাদেরকে নিয়ে ছিল যে তাদের স্ট্রাইক রেটটা খুব বেশি না, কিন্তু আসলে এশিয়া কাপ যেমন ধরনের উইকেটে খেলা হচ্ছে আপনার অত বেশি স্ট্রাইক রেটের দরকারও নেই। 100-120 হলেই হ্যাঁ, ইদার ইব্রাহিম জাদরান আর সিদ্দিকুল্লাহ আতাল এই দুজনের যে কোনো একজন আজকে আমার মন বলছে যে তারা ইনিংসটাতে অ্যাঙ্কর রোল প্লে করবেন, যে কোনো একজন আজকে সেট হবে। এবং সেই ক্ষেত্রে বাদবাকি যারা ব্যাটার রয়েছেন, আপনি ধরেন টপ অফ দি অর্ডারে রহমানুল্লাহ গুরবাজ উনি চার্জ করে খেলবেন, আপনি নাম্বার 4-এ মোহাম্মদ নাবিকে দেখতে পারবেন, ওই পর্যায়ে উনি চার্জ করবেন। আবার যখন ডেথ ওভার্সের দিকে খেলা আসবে সেই ক্ষেত্রে কারিম জানাত এবং আজমাতুল ওমর জাই মানে বলতে থ্রু দা কিন্তু রিসেন্ট টাইমে ওনার পারফরমেন্স একদম পিকে, খুব ভালো পারফর্ম করছে। তো এখন এটাই হচ্ছে বিষয়, এখন হচ্ছে দুষ্মান্তা চামিরার কথাটা আসছে। আমার মনে হয় হি ইজ এ ভেরি গুড নিউ বল বোলার, বাট হোয়েন ইট কামস টু ডেথ বোলিং আমার মনে হয় ওনার স্কিল নিয়ে আরও কিছু কাজ করা রয়েছে। দিল্লি ক্যাপিটালসের হয়ে উনি এবার IPL খেলেছেন এবং দিল্লিকে উনি একা হাতে 2 থেকে 3টা ম্যাচ হারিয়েছেন ডেথ ওভার্সে বোলিং করে দুষ্মান্তা চামিরা। তো আজকে আমার মনে হয় যে আফগানিস্তান যেই পরিমাণ ফায়ার পাওয়ার মানে হোল্ড করে অ্যাট দ্য বটম অফ দি অর্ডার, যেখানে আপনি ওমর জাইকে দেখতে পারবেন, রাশিদ খানকে দেখতে পারবেন, ইভেন নূর আহমেদকে দেখতে পারবেন, সেইখানে দুষ্মান্তা চামিরার যে বোলিংয়ের ধরন বা তার যতটুকু ভ্যারিয়েশন রয়েছে আমার মনে হয় আফগান ব্যাটাররা আজকে দুষ্মান্তা চামিরাকে লাইন আপ করে ফেলবে যদি আফগানিস্তান ডেথ ওভার্সে যাওয়ার আগে 7টা থেকে 8টা উইকেট না হারিয়ে বসে। তো আমার মনে হয় এটা শ্রীলঙ্কার একটা কনসার্নের জায়গা হবে, বাংলাদেশেরও একই পার্সপেক্টিভে কনসার্নের একটা জায়গা থাকবে। আর যদি আমরা শ্রীলঙ্কার স্কোয়াডের দিকে আসি, দুর্নীতি লাগেকে তারা অ্যাকুমুলেট করতে পারে, কিন্তু এটা খুব একটা ডিলেমার বিষয় যে আসলে কোন প্লেয়ারের বদলে করবে। শানাকা হয়তো এটা মানে 11 যেটা দেখেছি, মানে এটা খুবই ব্যালেন্সড একটা স্কোয়াড মনে হয়েছে আমার, কারণ এখানে প্রত্যেকটা প্লেয়ারের রোল ডিফাইন্ড। আপনি একদম নিসানকা কুসাল মেন্ডিস থেকে শুরু করে লাস্টে চামিরা তুষারার কথা বলেন, প্রত্যেকেই কিন্তু জানে যে তার রোলটা কি এবং প্রত্যেকেই কিন্তু সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন বিগত 2টো ম্যাচে। আপনার দাসুন সানাকা তো আর স্ট্রাইক বোলার না, উনি বোলারটাই এমন ধরনের যে বল করতে আসবেন, 1-2 ওভার বল করবেন, কিছুটা রান দিলে হয়তো উইকেট বের করে আনবেন। পার্টনারশিপ ব্রেক করার জন্য কিন্তু ওনাকে আনা, যেমন হংকং চায়নার বিরুদ্ধে লাস্ট ম্যাচে ইয়াসিম মুর্তজার উইকেটটা কিন্তু দাসুন সানাকে নিয়েছেন, যে জন্য হংকং চায়না 15 থেকে 20টা রান কম করেছে। তা এরকম কন্ট্রিবিউট করা প্লেয়ারকে বাদ দেওয়াটা মুশকিল। পাশাপাশি উনি শ্রীলঙ্কান ক্যাপ্টেন ছিলেন অনেক দিন এবং
বড় বড় দলের বিরুদ্ধে ক্রাঞ্চ মোমেন্টে ম্যাচ বের করে আনার ক্ষমতা কিন্তু ওনার রয়েছে। সো দাসুন সানাকাকে ড্রপ করা খুব কঠিন। থিকসানা লাস্ট ম্যাচে খুবই ইকোনমিক বোলিং করেছেন, আবার মাত্র 2 জন পেসার চামিরা আর তুষার এখানে ড্রপ করে ওয়েলালাগেকে অকুপাই করা খুবই মুশকিল। তো আসলে এটা আমার পক্ষে বলাই খুবই কঠিন আসলে, যে ওয়েলালাগেকে যদি আমরা অকুপাই করি সেক্ষেত্রে কার জায়গায় করব। একটা অপশন হতে পারে যদি শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট আউট অফ দ্য বক্স ভাবে, কুশাল পেরেরার জায়গায় যদি ওয়েলালাগেকে ইনক্লুড করা হয় বা ইনকর্পোরেট করা হয়, তাতে হবে কি প্রত্যেকটা ব্যাটার যদি এক স্টেপ ওপর উঠে আসে। যেমন আমার মনে হয় শ্রীলঙ্কার জন্য নাম্বার 5 বিট টু লো টি20 ফরম্যাটের জন্য উনি তো এমন একজন ব্যাটার, শুরুতে কিছু বল খেলে উনি অভ্যস্ত, পরবর্তীতে উনি চার্জ করবেন, তার জন্য আদর্শ পজিশন হচ্ছে নাম্বার 4। তাহলে একইভাবে আপনি কামিন্দো মেন্ডিসকে 5-এ তোলেন, সানাকাকে 6-এ তোলেন, হাসারাঙ্গাকে 7-এ তোলেন, তাহলে ওয়েলালাগের জন্য নাম্বার 8 একটা স্পট ওয়েলালাগ কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান অতটা ভালো না হলেও কিন্তু ক্যামিও দিয়ে বেশ ভালো। হ্যাঁ, তো আমার মনে হয় এটাই যদি ওয়েলালাগকে অ্যাকুমুলেট করতেই হয়, আমার মনে হয় সেটা কুশাল পেরেরার জায়গায় করতে পারে। কারণ টপ অফ দ্য অর্ডার আবার আপনার নিশানকা রয়েছেন, কুশাল মেন্ডিস রয়েছেন, কামিল মিশারা রয়েছেন, তারাও ভালো ছন্দে রয়েছেন। তো বেশ কিছু ব্যাটারি রয়েছেন, আপনার 7 থেকে 8 জন প্রপার ব্যাটারি রয়েছেন এই টিমে। তো ওয়েলালাগকে যদি ইনকর্পোরেট করতে হয় আপনার এই পজিশনে করতে হবে। আর আফগানিস্তানের ক্ষেত্রে যদি আসি, আমার মনে হয় না যে তারা তাদের টিম কম্বিনেশনে খুব বেশি হেরফের করতে চাইবে। আপনি আমাকে বলছিলেন যে গুলবাদিন নাইব এবং কারিম জানাতের কথা, তারা দুজনের কেউই খুব ভালো ফর্মে নেই এখন। আফগানিস্তানের হাতে বিকল্প অপশনও নেই। তারা কিন্তু ট্রাই করেছিল লাস্ট যে টি20 ট্রাই সিরিজটা হলো, যেটা ইউএই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংগঠিত হলো, সেখানে তারা দারভিশ রাসুলকে 4টা ম্যাচ খেলিয়েছে, কোনো ম্যাচেই উনি ওনার নামের প্রতি সুবিচার করতে পারেননি। মোহাম্মদ ইসাক আরেকজন ব্যাটার ছিলেন সেই স্কোয়াডে, উনিও রান করতে পারেননি। আসলে আফগানিস্তানকে একরকম বাধ্য হয়েই তাদেরকে আবার এই সেটআপে ফেরত আসতে হয়েছে। সো তাদের স্কোয়াডের দিকে যদি আপনারা তাকান, ব্যাটিং পার্সপেক্টিভ থেকে খুব বেশি চেঞ্জেস আনার আসলে কোনো অপশন নাই। বোলিংয়ের ক্ষেত্রে গাজানফার লাস্ট দিন এক্সপেন্সিভ ছিল, সেই ক্ষেত্রে আফগানিস্তান মুজিবুর রহমানকে তার পরিবর্তে ইনক্লুড করবেন কিনা, এটা করলেও করতে পারে, লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হবে। এছাড়া আপনি পেস কম্বিনেশনে যদি আসেন, ফাজল হক ফারুকি রয়েছেন, ওমার জাই রয়েছেন, গুলবাদিন নাইব, কারিম জানাত মিলেও বোলিং করতে পারবেন কিছু ওভার। আবার স্পিনারদেরও 16 ওভারের একটা অপশন রয়েছে। তো আমার মনে হয় যদি ওয়েলালাগে আসেন স্কোয়াডে, আর আফগানিস্তানও যদি এই টিমটাই পারসিস্ট করে বা মুজিবুর রহমানকে ইনক্লুড করে, আমার মনে হয় আমরা তো আসলে ক্রিকেট লাভার বা ক্রিকেটকে ভালোবাসি, বাংলাদেশ ভালো করলে ভালো লাগে, কিন্তু যদি ক্রিকেটের স্বার্থে বলি, আজকে একটা খুবই দারুণ ম্যাচ হবে এবং আমরা আসলে ম্যাচকে উপভোগ করবো আশা করি। আমরা এই মানে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচ নিয়ে আসলে অনেক অ্যানালাইসিস এবং অনেক কিছু চিন্তা ভাবনা করছি যে আসলে কিভাবে বাংলাদেশকে সেকেন্ড রাউন্ডে নিয়ে যাওয়া যায়, শ্রীলঙ্কাকে কিভাবে জেতানো যায়, অনেক ক্যালকুলেশন আমরা করছি। 11টা কেমন চিন্তা করছেন দুই দলের? দুই দলের আমি আফগানিস্তানের যদি স্কোয়াড অ্যানালিসিস বলেন, তাহলে আমার কাছে মনে হয় না ওনারা চেঞ্জ করবেন, কারণ বাংলাদেশের বিরুদ্ধে ওনারা বেস্ট 11টাকে নামিয়েছেন। আজকেও এটাতে উপরে ওনারা স্টিক থাকতে পারেন। তবে মুজিবের কথা বলতেছিলেন, এটা দ্যাট ক্যান বি গুড অপশন, বাট মনে হয় না এখন ওনারা এই ধরনের কোনো কিছু যেতে চাবেন। আর শ্রীলঙ্কার ক্ষেত্রে আমি ওয়ালালাগেকে ইনক্লুড করতে চাইবো। ভাই মেন্ডিসের কথা বলতেছিলেন, আমার কাছে কেন জানি মনে হয় দাসুন সানাকার জায়গায় হয়তো ওয়ালালাগে আসবেন। আর আজকে এশিয়া কাপের 11তম ম্যাচ এবং 11টা আমাদের ক্ষেত্রে অনেক লাকি, এবং আমরা দেখবো যে আজকে হয়তো বাংলাদেশের পক্ষে রেজাল্ট আসবে। ফর দ্য বেস্ট, আমরা সেরকমই আশা করি। প্রতীক ভাই, আপনার কাছে আসলে পুরো 11টা একটু জানতে চাওয়া, যদি টপ অর্ডার থেকে শুরু করে। শ্রীলঙ্কান টিম যদি বলতে চাই, তাহলে ওপেনিংয়ে নিশানকা এবং কুশাল মেন্ডিসকে দেখতে চাইবো। নাম্বার 3-তে কামিল মিশারা, নাম্বার 4-এ আমি আসালাঙ্কাকে দেখতে চাচ্ছি এই ম্যাচে। নাম্বার 5-এ কামিন্দো মেন্ডিস, নাম্বার 6-এ দাসুন সানাকা, নাম্বার 7-এ ওয়ানিন্দো হাসারাঙ্গা, নাম্বার 8-এ দুনিত ওয়েলালাগেকে আমি ইনকর্পোরেট করতে চাচ্ছি। তারপরে বোলার 3 জন, নাম্বার 9-এ তিকসানা, নাম্বার 10-এ দুষ্মন্ত চামিরা, নাম্বার 11-এ নুয়ান তুষারা। এভাবে আমি শ্রীলঙ্কান ওপেনিং টপ অর্ডার থেকে আপনি একজনকে, টপ অর্ডার না মিডল অর্ডার থেকে কুশাল পেরেরাকে আমি রিমুভ করতে চাচ্ছি, কারণ টপ অর্ডারে আপনি নিশানকা বলেন, কুশাল মেন্ডিস বলেন আর কামিল মিশারা বলেন, তারা 3 জনই ভালো ফর্মে রয়েছে। কুশাল পেরেরা অবশ্যই ভালো ব্যাটার, কিন্তু আসলে লাস্ট দুটো ম্যাচে আমরা তার ওরকম ইম্প্যাক্টটা দেখতে পারিনি। একটা ইম্প্যাক্ট রাখার তো বিষয় রয়েছে, মনে হচ্ছে যে তার কন্ট্রিবিউশনটা আপাতত অতটা দরকার নেই। এবং আফগান ব্যাটারদের যেহেতু বামহাতি স্পিনারদের বিরুদ্ধে বিগত 2 বছরে রেকর্ডটা খুব একটা ভালো নয়,
এই ম্যাচ আপের কথা চিন্তা করে দুনিত ওয়ালাকে ইনকর্পোরেট করতে হবে। এখন বাদ বাকি স্পটগুলো অনেকটা ফিক্সড এবং তাদের রোলও ডিফাইন্ড এবং তারা কিন্তু কন্ট্রিবিউট করেছে প্রিভিয়াস দুটো ম্যাচে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটাই জায়গা রয়েছে যে কুশল পেরেরার জায়গায় খেলানো, তাতে শ্রীলঙ্কান ব্যাটিং লাইন আপটা খুব কিন্তু খাটো হবে না, উপরন্তু আপনি একজন লেফট অর্থোডক্স খেলাতে পারছেন। আর আফগানিস্তানের 11 আফগানিস্তানের ক্ষেত্রে আমি মোটামুটি বাংলাদেশের সাথে যেই লাইন আপটা ছিল সেটাই, আপনার গুরবাজ আর ইব্রাহিম জাদরানকে আমি দেখতে চাচ্ছি ওপেনিং এ। গত ম্যাচে তারা সেদিকুল আতালকে ওপেন করিয়েছেন, আমি একদম প্রথম 1-2 ওভার আতালকে নতুন বলে এক্সপোজ করার পক্ষপাতী নই। উনি নাম্বার 3-তে আসবেন, নাম্বার 4-এ থাকবেন মোহাম্মদ নাবি বা গুলবাদিন নায়েবকে আমরা দেখেছি লাস্ট ম্যাচে। এটা আসলে ম্যাচের সিচুয়েশন ওয়াইজ হয়তো অনেক সময় আমরা ওমর জাইকেও দেখতে পারি, বাট ওমর জাই যেহেতু খুব ভালো হিটিং ফর্মে রয়েছেন, তো আমার মনে হয় জনাথন ট্রট চাইবেন যে ওমর জাই ডেথ ওভার্সে রাশিদ খানের সাথে একটা পেয়ার গঠন করবে। আমার মনে হয় আফগান টিম ম্যানেজমেন্ট যেটা চিন্তা করছেন যে যদি আফগানিস্তান ফার্স্টে ব্যাট করে সেক্ষেত্রে নাম্বার 4-এ নাবি খেলবেন, যদি টার্গেট চেজ ডাউন করতে হয় সেক্ষেত্রে নাম্বার 4-এ গুলবাদিন নায়েব খেলবেন। আমার মনে হচ্ছে এরকম একটা প্ল্যানিং তাদের রয়েছে। কিন্তু গুলবাদিন নায়েব এবং করিম জান্নাতের রোলটা এই দুইটা ম্যাচে আমার কাছে ওই যে থাকে না যে আমরা অনেক সময় গ্রাম অঞ্চলে যখন খেলতাম যে এই ঠিক আছে 11 জন হচ্ছে না, 2 জনকে নামায় দাও ফিল্ডিং করে দিও, কাইন্ড অফ এরকম মনে হয়েছে, না বল করছে না ব্যাট করছে, কোনো জায়গাতে ওনাদের রোল পাইনি। এখন আসলে তারা খুব একটা ছন্দে নেই, বাট দুজন প্লেয়ারই কিন্তু খুব ক্যাপাবল। আপনার গুলবাদিন নায়েব কিন্তু আইপিএলে দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলেছেন, করিম জান্নাত কিন্তু গুজরাট টাইটান্স এর হয়ে খেলেছেন, সো তাদের কিন্তু কোয়ালিটির জায়গাটা রয়েছে। এখন আসলে ফর্মে না থাকাটা আফগানিস্তানের জন্য কিন্তু আসলে দুর্ভাগ্যই বয়ে আনছে, কারণ এতগুলো খুব ইফেক্টিভ ব্যাটার থাকা সত্ত্বেও বাংলাদেশের বিরুদ্ধে তারা 155 চেজ রান করতে পারে, অলরাউন্ডারে ভরা একটা স্কোয়াড। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে এরকমই যে তাহলে নাম্বার 4-এ ইদার মোহাম্মদ নাবি বা গুলবাদিন নায়েব আসবেন, নাম্বার 5-এ তারা করিম জান্নাতকে রাখবেন, নাম্বার 6-এ হয়তো আবার গুলবাদিন নায়েব বা মোহাম্মদ নাবির যে বাদ করবেন উনি নাম্বার 6-এ আসবেন, নাম্বার 7 ওমর জাই, নাম্বার 8-এ রাশিদ খান, দেন নাম্বার 9-এ নূর আহমেদ, নাম্বার 10-এ ইদার মুজিবুর রহমান আর গাজানফার, আর নাম্বার 11-এ ফাজল হক ফারুকী। আমার মনে হয় এইভাবে আফগান টিম ম্যানেজমেন্ট তাদের 11 সাজাবে এবং আমার মনে হয় দে আর প্রেইং অ্যান্ড হোপিং that they win the toss and they opt to bat first. আমার কাছে দুই দলের 11 যাই হোক না কেন দিন শেষে শ্রীলঙ্কার জয়টাই কাম্য, আমাদের সবারই কাম্য, এবং দিন শেষে আমরা চাই বাংলাদেশ পরের রাউন্ডে উঠুক। একদম লাস্ট পর্যায়ে জানতে চাও প্রেডিকশন, আপনার কাছে প্রেডিকশন কি এবং অনেক ভাইয়ের কাছে? টাফ টু সে। আমার কাছে প্রেডিকশন আসলে কন্ডিশনাল, ইফ অ্যান্ড বাট দিয়ে। যদি আফগানিস্তান ফার্স্টে ব্যাট করে তারা 30 রানের ব্যবধানে জয়লাভ করবে, যদি আফগানিস্তান চেজ ডাউন করে তাহলে তারা 40 থেকে 50 রানের ব্যবধানে হারবে। অনেক ভাই? যদি আফগানিস্তান আগে ব্যাটিং করে সেই ক্ষেত্রে 4 উইকেট হাতে রেখে শ্রীলঙ্কা জেতার সম্ভাবনা অনেক বেশি, আর যদি শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে সেই ক্ষেত্রে আপনি 20-30 রানের ডিফারেন্স দেখতে পারবেন। আপনার কাছে শ্রীলঙ্কা বোথ সাইড। আমরা অনেক ভাইয়ের সাথে যাই, অনেক ভাইয়ের এই কামনাটাই আমরা আশা করি যে ম্যাচের পরপরই এই অ্যানালাইসিসটাই আমরা সত্যি হোক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। দর্শকদেরকে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এবং পরের অ্যানালাইসিস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ম্যাচ অ্যানালাইসিস। আসসালামু আলাইকুম।